দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ সারাদিন। যে খবর দিকে এই মুহূর্তে নজর রাখবো, আরজি করে যে ঘটনা ঘটেছে নৃশংসভাবে ওই ডাক্তারি পড়ুয়া তাকে খুন এবং ধর্ষণের ঘটনা, আর সেই ঘটনাতেই এবার আরজি করের নির্যাতিতার পরিবারের হয়ে মামলা দায়েরের অনুমতি। পরিবারের দাবি যে হাসপাতালে 3 ঘন্টা দেহ থাকলেও পরিবারকে দেখতে দেওয়া হয়নি, আদালতের নজরদারিতে তদন্ত হোক সেই দাবি তোলা হয়েছে এবং তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলেই আশঙ্কা পরিবারের। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতির অভিযোগ তুলেছিলেন তারা। আদালত চাইলে তদন্ত রিপোর্ট সিল করা খামে দিতে রাজি রাজ্য। পরিবারের করা মামলার কপি 2 ঘন্টার মধ্যে সব পক্ষকে দিতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে আদালতের তরফ থেকে। প্রধান বিচারপতি প্রশ্ন, কি করে বলেন আত্মহত্যা করেছেন? আদালতে কেস ডায়েরি হাজিরের দাবি আবেদনকারীর। সব পক্ষের প্রধান বিচারপতি জানতে চান আদালতে কে কেস ডায়েরি আনা হয়েছে। রাজ্য জানিয়েছে যে 24 ঘন্টা সময় দেওয়া হোক কেস ডায়েরি নেওয়ার ক্ষেত্রে। আমরা এই নিয়ে কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি পীযূষ, আরজিকরের ঘটনা নিয়ে পরিবারের একাধিক আশঙ্কা রয়েছে যে সঠিকভাবে হয়তো তদন্ত হচ্ছে না, সেক্ষেত্রে আজকে হাইকোর্টের তরফ থেকে ঠিক কি নির্দেশ দেওয়া হলো? দেখো, কলকাতা হাইকোর্টের নির্দেশ আজ বেলা 1টার মধ্যে আরজিকর ঘটনা সংক্রান্ত কেস ডায়েরি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে হাজির করতে হবে। এছাড়াও ওই আরজিকর কলেজের যিনি প্রিন্সিপাল ছিলেন সেই প্রিন্সিপাল পদত্যাগ করেছেন, এমনটাই আদালত জানার পর আদালত পরীক্ষার নির্দেশ দিয়েছেন যে ওই প্রিন্সিপালের পদত্যাগপত্র বেলা 1টার মধ্যে হাজির করতে হবে। আদালত দেখতে চান যে প্রিন্সিপাল যে পদত্যাগ করেছেন সেখানে তিনি কারণ হিসাবে কি লিখেছেন এবং কি কারণে তিনি পদত্যাগ করেছেন সেই বিষয়টিও আদালত বিশেষভাবে নজরে রেখেছে। শুধু প্রিন্সিপালের পদত্যাগপত্রই নয়, প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট লেটারও আদালত তলব করেছেন আজ বেলা 1টা। অর্থাৎ বেলা 1টার মধ্যে আরজিকরের ঘটনার কেস ডায়েরি পাশাপাশি প্রিন্সিপালের পদত্যাগপত্র এবং প্রিন্সিপালের অ্যাপয়েন্টমেন্ট লেটার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে জমা করতে হবে। সেটি তদন্তের গতি প্রকৃতি দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। এদিন আদালতে আবেদনকারীদের পক্ষ থেকে দাবি করা হয় যে কেস ডায়েরির মধ্যেই কিন্তু তদন্ত সংক্রান্ত বিষয়ে পরিষ্কার উল্লেখ রয়েছে। অর্থাৎ আদালত যদি কেস ডায়েরি দেখেন তাহলেই কিন্তু এই তদন্তের গতি প্রকৃতি নিয়ে পরিষ্কার হয়ে যাবে। সেই কারণের জন্যই তারা বারবার দাবি করতেছেন যে যদি বিলম্ব করা হয় তাহলে সেক্ষেত্রে তদন্তের বিভিন্ন প্রমাণ এবং নথি লোপাট বা তদন্তকে বিকৃত করতে করার একটি প্রচেষ্টা হতে পারে। সেই কারণের জন্যই অবিলম্বে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে এই অবিলম্বে আজ বেলা 2টোর মধ্যেই এই কেস ডায়েরি হাজির করা। যদিও রাজ্যের পক্ষ থেকে বারবার একদিনের সময়সীমা চাওয়া হয়, কিন্তু প্রধান বিচারপতি পরীক্ষার জানিয়ে দিয়েছেন যে আজ বেলা 1টার মধ্যেই এই কেস ডায়েরি হাজির করতে হবে এবং এই কেস ডায়েরি দেখার পরই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে আদালত সিবিআইকে তদন্ত ভার তুলে দেওয়ারও নির্দেশ দিতে পারে। এদিন মামলার শুনানি চলাকালীন বারবার আবেদনকারীদের তরফ থেকে দাবি করা হয় রাজ্যের সর্বোচ্চ মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে 7 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে তিনি সিবিআই তদন্তের নির্দেশ জারি করবেন তিনি। কিন্তু এক্ষেত্রে রাজ্যের এর আগে বহু প্রমাণ রয়েছে যে বিভিন্ন বেআইনি অর্থলগ্নি সংস্থার ক্ষেত্রেও দেখা গেছে যে রাজ্য যখন তদন্ত করছে তারপরে সিবিআই এর হাতে তদন্তভার দেওয়ার পরে সিবিআই পক্ষ থেকে বলা হয়েছে প্রচুর নথি এবং প্রমাণ লোপাট করা হয়েছে। এই নজির পশ্চিমবঙ্গে রয়েছে। সেই কারণের জন্যই আবেদনকারীদের পক্ষ থেকে আশঙ্কা যে নথি লোপাট এবং প্রমাণ লোপাট হতে পারে, তাই অবিলম্বে আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিন। আবার কোনো আবেদনকারী বিচার বিভাগীয় তদন্ত দাবি তুলেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসে। যদিও মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে প্রশ্ন তোলেন যে তারা কি আদালতকে অ্যাকশন করতে পারছে যে এই তদন্ত চলাকালীন কোন নথি এবং প্রমাণ নষ্ট হবে না বা তদন্ত সত্যভাবে হচ্ছে। এর উত্তরে কিন্তু রাজ্য জানায় যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ 1-এর পক্ষ থেকে সরাসরি তিনি তদন্তভার হাতে নিয়েছেন। কোন সিট গঠন হয়েছে কিনা তাও হাইকোর্ট প্রশ্ন তোলেন, কিন্তু সেক্ষেত্রে সিট গঠন হয়নি এটা কিন্তু পরিষ্কার
পরিষ্কার জানিয়ে দিয়েছে রাজ্যের আইনজীবী। এরপরে আদালতের নির্দেশ আজ বেলা 1টার মধ্যে কেস ডায়েরি হাজির করতে হবে আদালতে এবং প্রিন্সিপাল সেক্রেটারি পদত্যাগ করতে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাজির করতে হবে। তা দেখেই কিন্তু আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবেন। একেবারেই তাই, অবশ্যই আমাদের নজর থাকবে এরপর আদালতের তরফ থেকে ঠিক কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, বেলা 1টার মধ্যে কেস ডায়েরি জমা দেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে। আপাতত ধন্যবাদ পীযূষ কান্তি নাগ, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি। আর আজ সকাল থেকে যে ছবি দেখা যাচ্ছে যে ন্যাশনাল মেডিকেল কলেজ তার সামনেই চলছে বিক্ষোভ। অধ্যক্ষ পদে সন্দীপ ঘোষ তাকে নিয়োগ করা হচ্ছে আর সেই নিয়োগের প্রতিবাদী জানাচ্ছেন তারা, যার কারণে আজ সকাল থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে তার ছাত্ররা তারা এককাট্টা হয়েছেন, জড়ো হয়েছেন, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। স্বর্ণকমল সাহা, জাভেদ খান তাদেরকে ঘিরে ধরেও প্রতিবাদ বিক্ষোভ চলছে। ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের ছবি দেখাচ্ছে। আপনারা জানেন যে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ গতকালই তিনি আরজিকর হাসপাতালের অধ্যক্ষের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তার 12 ঘন্টা কাটতে না কাটতেই ফের তাকে স্বাস্থ্য ভবনের তরফ থেকে ন্যাশনাল মেডিকেল কলেজের দায়িত্বভার দেওয়া হয় এবং আজ সকালবেলা থেকেই ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন পড়ুয়ারা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। স্বর্ণকমল সাহা, জাভেদ খান তারা ঘটনাস্থলে যান এবং ন্যাশনাল মেডিকেল কলেজে যখন তারা গিয়ে পৌঁছন সেই সময়ও পড়ুয়ারা তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায়। সন্দীপ ঘোষ যাকে ন্যাশনাল মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সেই ঘটনারই তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং এই নিয়োগের প্রতিবাদ জানিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে চলছে তুমুল বিক্ষোভ। উত্তেজনার ছবি দেখাচ্ছে আপনাদের সামনে। আর এই ঘটনা নিয়েই রাজ্য রাজনীতি তোলপাড় এবং দেশের গণ্ডিও ছাড়িয়ে গেছে এই ঘটনা। আর জাতীয় মহিলা কমিশন তারাও এসে পৌঁছেছেন এই রাজ্যে, গতকালই তারা এসেছিলেন। আর আজ সকালবেলাতেই আরজিকর মেডিকেল কলেজে সেখানে পৌঁছে গিয়েছেন জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তারা কথা বলবেন। আরজিকরে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ডাক্তারি পড়ুয়াকে এবং সেই ঘটনাতেই তদন্তের গতি প্রকৃতি ঠিক কতদূর, কিভাবে এগোচ্ছে তদন্ত তা জানতে গতকালই জাতীয় মহিলা কমিশন লালবাজারেও গিয়েছিল। সেখানেও পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথাবার্তা বলেন এবং আজ সকালবেলায় আরজিকর হাসপাতালে পৌঁছে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি আপনাদের সামনে। দেখতে পাচ্ছেন আরজিকরে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সেখানে গিয়ে পৌঁছে গিয়েছেন। আমরা এই নিয়েই কথা বলবো। রিয়া মাঝি এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি, রিয়ার সাথে কথা বলবো। রিয়া, যে বিষয়টা জানতে চাইবো যে আমরা দেখেছি জাতীয় মহিলা কমিশন গতকালই তারা এসেছিল, লালবাজারেও গিয়েছিলেন, কথাবার্তা বলেছিলেন। আজকে তারা আরজিকর হাসপাতালে সাত সকালে গিয়ে পৌঁছেছিলেন। সেখানে গিয়ে কিছু কি তারা বললেন, সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিছু কি জানালেন তারা? দেখো, এখনো সংবাদ মাধ্যমের মুখোমুখি তারা হননি, কারণ তোমাকে জানিয়ে রাখবো যে আরজি করে তারা প্রায় 1 ঘন্টা আগে এসে উপস্থিত হয়েছেন এবং আমি যেই জায়গায় দাঁড়িয়ে আছি পিজেপি বিল্ডিং এর সামনে, যেটা কিনা আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, সেই বিল্ডিং এই তারা এসেছেন এবং এখানে যারা হায়ার অথরিটিসরা রয়েছে, আমরা জানি গতকালকে প্রিন্সিপাল চেঞ্জ হয়েছে এবং নতুন যে প্রিন্সিপাল এসেছেন সুরিতা পাল, যিনি কিনা স্বাস্থ্য ভবনের আগে ওএসডি ছিলেন এবং পাশাপাশি যিনি নতুন সুপার এসেছেন বুলবুল মুখোপাধ্যায়, যিনি ডিন অফ স্টুডেন্টে ছিলেন, তাকে আনা হয়েছে সুপার করে। এই যে হায়ার অথরিটিস এবং এমএসভিপি সহ যে একাধিক হায়ার অথরিটিস রয়েছে তাদের সঙ্গে কিন্তু মূলত এই এনসিডব্লিউ তারা বৈঠক করছেন। কারণ আমরা দেখেছি যে গতকালকে যেটা হয়েছে, এনসিডব্লিউ তারা প্রথমে এয়ারপোর্টে ল্যান্ড করার পরেই কিন্তু তারপরে তারা পৌঁছে যায় সোজা লালবাজারে এবং সেখানে তারা পুলিশ কমিশনার সহ একাধিক যারা তদন্তকারী আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেন, তদন্তের গতি প্রকৃতি তারা জানতে চান এবং তারপরেই তারা চলে যান পরিবারের কাছে এবং তাদের সাথে মিট করে তারা জানতে চায় যে তাদের কি মূলত দাবি রয়েছে, তাদের কোনো রকম অভিযোগ রয়েছে কিনা। এই সমস্ত বিষয়টা জানার পরে কিন্তু আমরা জানি যে তার আগেই, এখানে ল্যান্ড করার আগেই এনসিডব্লিউ তারা কিন্তু একটি সুমোটো কেস আরম্ভ করে এবং প্যারালালি সেই কেস চলছে এবং সেই কারণের জন্যই তাদের যেই তথ্য দরকার সেই বিষয়গুলো তারা সংগ্রহ করছেন এবং ইতিমধ্যেই তারা এসেছেন
আরজি করে এবং আরজি করে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ হায়ার অথরিটির সঙ্গে তারা কথা বলছেন এবং কথা বলে তারা জানতে চাইছেন যে কিসের কোথায় বা সিকিউরিটি ল্যাক ছিল যার কারণে এই ঘৃণ্যতম এই নক্কারজনক একটি ঘটনা ঘটে গিয়েছে এবং কেন ঘটেছে এই পুরো বিষয়টা কিন্তু এই সিকিউরিটির বিষয়টা তারা জানতে চাইছে এবং যেটা প্রধান প্রশ্ন বা যেটা এখানকার ডাক্তাররা বারংবার যেটা দাবি জানাচ্ছে বা বারংবার যেটা অভিযোগ তুলছেন যে এই ঘটনা কখনো একজনের হতেই পারে না, এখানে একাধিক জন জড়িত রয়েছে। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু মূলত এনসিডব্লিউ তারা জানতে চাইছে এবং সেই কারণের জন্য দীর্ঘ এই যে মিটিং আমরা দেখেছি লালবাজারে, সেখানেও দীর্ঘ মিটিং হয়েছে, তারা কথা বলেছিলেন এবং তারপরে তারা বাড়িতে গিয়েছিলেন গতকাল এবং আজকে যেটা তারা অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এ এসেছেন এবং সেখানে তারা কথা বলছেন হায়ার অথরিটির সঙ্গে এবং এই কথা হয়ে গেলে তারা মিটিং সেরে বেরোলে কি বলেন সেটাই আমাদের নজরে থাকবে এবং এইখানের পর অর্থাৎ এই আরজি কর অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থেকে বেরিয়ে তারা স্বাস্থ্য ভবন যেতে পারে বলে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে। একেবারে রিয়া, তুমি আমাদের সঙ্গে এই মুহূর্তে থাকো এবং জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা এই মুহূর্তে রয়েছেন আরজি কর হাসপাতালে, সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে গিয়ে তো তারা কথাবার্তা বলছেনই, অবশ্যই কি আপডেট হয় পরবর্তী সময় সেদিকে তো নজর থাকবে এবং এই যে তদন্ত চলছে সেই তদন্তে লালবাজারে গতকাল মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে, 7 জন পড়ুয়া তাদেরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং আজকে ফের 3 জনকে ডেকে পাঠানো হয়েছে তাদের মধ্যে এবং এই যে মৃত ডাক্তার তার জরায়ু থেকেও 150 গ্রাম ফ্লুইড পাওয়া গেছে এবং তাও টেস্টের জন্য ল্যাবে পাঠানো হয়েছে। অবশ্যই এই নিয়েও আমরা রিয়ার সাথে কথা বলবো, তবে একটা বিরতির পর ফিরছে এই সংক্রান্ত খবর নিয়ে, সঙ্গে থাকুন। আরজিকর হাসপাতালে ডাক্তারি পড়ুয়াকে খুন করার ঘটনা, আর সেই ঘটনাতে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে আর মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও ডেডলাইন বেঁধে দিয়েছেন। তারপরেই লালবাজারের তরফ থেকে তৎপরতা আরো অনেকটা বেড়ে গিয়েছে। লালবাজারে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে পড়ুয়াদেরকে, 7 জন পড়ুয়া তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়, যদিও পরবর্তী সময় 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং 4 জনকে মধ্যরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ চলে এবং ওই 4 জন পড়ুয়ার সঙ্গেই তরুণী খাওয়া দাওয়া করেছিলেন এবং তাদেরকে ফের ডাকে পাঠানো হয়েছে আজকেও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং এই যে তরুণী তার জরায়ু থেকে 150 গ্রাম ফ্লুইড পাওয়া গিয়েছে এবং তার ল্যাব টেস্টের জন্য পাঠানো হবে এবং সেক্ষেত্রে এই নিয়ে তদন্তর গতি প্রকৃতি এখনো পর্যন্ত অত্যন্ত দ্রুত গতিতার সঙ্গেই এগোচ্ছে এবং সেই ক্ষেত্রে মৃতার সুরত হাল এবং ময়না তদন্তের রিপোর্টেরও কিন্তু বিশ্লেষণ করা হচ্ছে। আমরা এই নিয়ে আবারও কথা বলবো, রিয়া মাঝি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি। রিয়া, যেমনটা আমরা দেখেছি যে তদন্তের ক্ষেত্রে গতকালই লালবাজারে 7 জন পড়ুয়া তাদেরকে ডেকে পাঠানো হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজও ফের বেশ কয়েকজন পড়ুয়া তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লালবাজারের তরফ থেকে ঠিক কি মনে করা হচ্ছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কোনো নতুন তথ্য কি পেয়েছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে 7 জনকে গতকালকে তলব করা হয়েছিল, এই 7 জনই কিন্তু অন ডিউটি ছিল এবং সেই 7 জন অন ডিউটি ছিল সেই দিনকে এবং যেদিনকে এই ঘটনাটি ঘটে ঠিক তার পরের দিন থেকে যখন তদন্ত শুরু হয় তখন থেকেই যেটা দেখা যায় যে তাদেরকে জিজ্ঞাসাবাদ পর্ব সারছিলেন এবং সেই দিনকেই 16-17 ঘন্টা যে জিজ্ঞাসাবাদ তারা সেরেছিলেন এবং তারপরেই যেটা দেখা যায় যে 16-17 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গতকালকে ফের তাকে তলব করা হয় তাদেরকে এবং দীর্ঘ জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার মধ্যে 3 জনকে পরে ছেড়ে দেওয়া হলেও বাকি যে 4 জন, যার মধ্যে একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ এবং 2 জন পিজিডির ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তাদেরকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করে চলে একদম সিনিয়র অফিসিয়ালসদের নেতৃত্বে রাত 2টো অবধি এই তদন্ত তারা চালিয়ে নিয়ে গেছেন, তারা জিজ্ঞাসাবাদ করেছেন। কিন্তু এই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে জানাবো যে যেটা দেখা যাচ্ছে যে তোমাকে জানিয়ে রাখবো যে ইতিমধ্যেই এই যে 4 জন রয়েছে, ওই একজন ইন্টার্ন, একজন হাউস স্টাফ এবং বাকি যে 2 জন পিজিডি স্টুডেন্ট, সেই 4 জনকে কিন্তু ফের তলব করা হয়েছে এবং ফের তলব করে আজকে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং শুধু যে এই 4 জন এমনটা কিন্তু নয়, এইচওডি চেস্ট মেডিসিন তাকেও তলব করা হয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট সুপার তাকেও তলব করা হয়েছে, কারণ মূলত যেটা জানতে চায় যে এই অ্যাসিস্ট্যান্ট সুপার যার
বিকৃতিকর কথাকে ভিত্তি করেই কিন্তু আজকে তোলপাড় হয়ে যাচ্ছে। আজকে ডাক্তাররা তারা কিন্তু বারংবার যে অভিযোগ তারা তুলছেন এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু সেই অভিযোগ বারবার সামনে আনছেন তারা, এবং তারা বলছেন যে কেন কি কারণের জন্য প্রথমে সুইসাইড বলা হয়েছিল, কি কারণের জন্য সুইসাইড প্রথমে বলা হয়েছিল, এই বিষয়টাই কিন্তু বারবার তারা দেখছে, খতিয়ে দেখছে, এবং সেই কারণের জন্যই অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে তলব করা হয়েছে, তাকে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। একেবারে এই নিয়ে তো তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সেই মতোই তাদেরকে আজকে ফের ডেকে পাঠানো হয়েছে লালবাজারে। অবশ্যই তার পরবর্তী সময় কি হয় সেদিকে তো নজর থাকবে। রিয়া, এরপর তোমার কাছে যে বিষয়টা জানতে চাইবো, যে আমরা দেখছি যে ময়না তদন্তের ক্ষেত্রে 150 গ্রাম ফ্লুইড পাওয়া গিয়েছে এবং যেমনটা মনে করা হচ্ছে যে ল্যাব টেস্টে পাঠানোর পর এখান থেকে কি তদন্তকারীরা মনে করছেন যে এই ঘটনার সঙ্গে কতজন জড়িত রয়েছে, যে প্রশ্নটা সব থেকে বড় উঠছে সেটার একটা স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব, কি মনে করছেন তদন্তকারীরা? একদমই অভিক, তোমাকে জানিয়ে রাখবো যে ময়না তদন্তের রিপোর্ট যেটা ইতিমধ্যেই অ্যাডিশনাল সিপি 1 মুরলীধর শর্মা সরাসরি গিয়ে তার ভিকটিমের পরিবারের হাতে তুলে দিয়েছে। সেই ময়না তদন্তের রিপোর্টে মেনশন করা হয়েছে যে 150 গ্রাম ফ্লুইডের কথা, এবং যেটা নিয়ে কিন্তু রীতিমতো জলঘোলা হচ্ছে এবং সেটা নিয়ে অনেকেই অনেক বিকৃতভাবে সেটাকে প্রেজেন্ট করছে, এবং তদন্তকারী আধিকারিকরা তারা এমনটা জানাচ্ছেন যে এই যে 150 গ্রাম ফ্লুইড পাওয়া গিয়েছে, এটা কিন্তু যে কোনো ইউডি কেস হোক বা রেপ কেস হোক, যে কোনো কেসের ক্ষেত্রে যেখানে দেখা যায় যে মহিলাদের পিএম হয়, সেই পিএম এর যখন হয়, পোস্টমর্টম যখন হয়, সেখান থেকে কিন্তু এই যে জরায়ু আছে তার বাইরে এবং তার ভিতরের ফ্লুইড সংগ্রহ করা হয়, ওয়াশ করে সেই ফ্লুইড বার করা হয় এবং সেগুলোকে পাঠানো হয় ল্যাব টেস্টের জন্য, এবং ল্যাব টেস্ট হওয়ার পরেই কিন্তু বোঝা যায় যে সেখানে কোনো সিমেনের অস্তিত্ব রয়েছে কিনা, এবং সেটা থাকলেও কতজনের অস্তিত্ব রয়েছে, এই পুরো বিষয়টা কিন্তু তারপরেই বোঝা যায়। এই মুহূর্তে যে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে বা যারা রিনাউন্ড ডক্টররা রয়েছেন তারা যেমনটা সামনে প্রেজেন্ট করছে বা এক্সপ্লেন করছে যে এই 150 গ্রাম ফ্লুইড যেটা পাওয়া গিয়েছে সেটা সিমেন্ট পাওয়া গিয়েছে, এবং এখান থেকে একজনের কাজ নয়, এটা একাধিক জনের কাজ। তদন্তকারী আধিকারিকরা বা সাইন্টিফিক্যালি যারা পুরো বিষয়টাকে দেখছেন তারা কিন্তু বারবার বলছে যে এই বিষয়টা হচ্ছে 150 গ্রাম ফ্লুইড, যেটা নেট ওয়েট 150 গ্রাম, সেখানে কোথাও কিন্তু সিমেন্টের উল্লেখ নেই। যতক্ষণ না এই পুরো বিষয়টা ল্যাব টেস্ট হয়ে আসছে, তার রিপোর্ট আসছে, ততক্ষণ কিন্তু বোঝা যাবে না যে এই ফ্লুইডে কত অ্যামাউন্ট সিমেন্ট মিশে আছে বা এইখানে কতজনের সিমেন্ট আছে, সেই বিষয়টা কিন্তু পরিষ্কার হবে না যতক্ষণ না ল্যাব টেস্ট রিপোর্ট আসছে, এবং ল্যাব টেস্ট রিপোর্ট যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি একজন ডাক্তার, একজন দক্ষ অফিসার কেউই বলতে পারে না যে সেখানে একজন নাকি দুজনের সিমেন্ট নাকি একাধিকের সিমেন্ট রয়েছে। এই পুরো বিষয়টা কিন্তু ল্যাব টেস্ট রিপোর্ট এলেই তারপরেই বোঝা যাবে। একেবারে অবশ্যই এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। এতক্ষণ সরাসরি আরজিকর হাসপাতালের সামনে থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি। অবশ্যই এই ঘটনার দিকে তো আমাদের নজর থাকবে, তবে এরপর যে খবরের দিকেও নজর রাখবো যে আরজিকরে নির্যাতিতার পরিবারের হয়ে মামলা দায়েরের অনুমতি। পরিবারের দাবি যে হাসপাতালে 3 ঘন্টা দেহ থাকলেও পরিবারকে সেই দেহ দেখতে দেওয়াই হয়নি, আদালতের নজরদারিতে তদন্ত হোক, সেই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে। তদন্ত ঠিক পথে এগোচ্ছে না বলেই আশঙ্কা করছে পরিবার। ঘটনার শুরু থেকে তথ্যে অসঙ্গতি রয়েছে, এমনটাই অভিযোগ করা হচ্ছে পরিবারের তরফে, এবং পরিবারের এই অভিযোগ পাওয়ার পরেই আদালত চাইল যে তদন্ত রিপোর্ট সিল করা খামে দিতে রাজি রাজ্য। পরিবারের করা মামলার কপি 2 ঘন্টার মধ্যে সব পক্ষকে দিতে হবে, এই নির্দেশই দেওয়া হয়েছে আদালতের তরফে। প্রধান বিচারপতির প্রশ্ন যে কি করে বলেন আত্মহত্যা করেছেন, আদালতে কেস ডায়েরি হাজিরার দাবি আবেদনকারীর সব পক্ষের। প্রধান বিচারপতি জানতে চান যে আদালতে কি কেস ডায়েরি আনা হয়েছে। রাজ্য 24 ঘন্টার জন্য সময় চেয়েছে সেক্ষেত্রে, এবং আজ দুপুর 1টার মধ্যে এই নিয়েই কেস ডায়েরি জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই নিয়ে কথা বলবো। পীযূষ কান্তি নাগ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন, প্রতিনিধি, বিস্তারিত জানবো। পীযূষ, ঠিক কি বলেছেন বিচারপতি? দেখো, বিচারপতি আজ বেলার 1টার মধ্যে যেমন কেস ডায়েরি হাজির করতে বলেছেন, পাশাপাশি আজকে সারা মামলার পরে যে প্রধান বিচারপতির
যে শুনানির পর যে নির্যাস, তাতে কিন্তু এক সময় শুনানির সময় বিচারপতি প্রশ্ন তুলেছিলেন রাজ্যের পীযুষ দা, তুমি আমাদের সঙ্গে থাকো। এটা কোর্টের কাছে তুলে ধরি, বিকজ এই স্টেটমেন্ট অফ দি চিফ মিনিস্টার ক্রিয়েটস আ ক্লাউড অফ সাসপিশন। কোর্টের কাছে আমরা এই বক্তব্য তুলে ধরি। আমাদের বক্তব্য, রাজ্য সরকারের তরফে অ্যাম্পলি এই প্রচেষ্টা হচ্ছে সমস্ত এভিডেন্সকে ওয়াইপড আউট করার জন্য, ফর দি রিজনস বেস্ট নন টু দেম। কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনেছে। রাজ্য সরকার রিপোর্ট ফাইল করার কথা বলেছিলেন, কিন্তু আমরা কোর্টকে সেটা বলি যে রিপোর্টের কোনো প্রয়োজনীয়তা নেই, কেস ডায়েরি প্রডিউস করা হোক। কোর্ট এই সমস্ত বিষয়গুলো শুনে চিফ মিনিস্টারের যে অবস্থান, একটা অবস্থান, এবং পরবর্তীকালে সেখান থেকে 180 ডিগ্রি ঘুরে 7 দিনের কথা বলায় সমস্ত কিছুকে মাথায় রেখে কোর্ট যেটা এই মুহূর্তে যেটা বলেছে সেটা হচ্ছে 1টার সময় কেস ডায়েরি প্রডিউস করার জন্য। এবং এই কেস ডায়েরি প্রডিউস হলে আমাদের ধারণা যেটা সত্যি সেটা উন্মোচিত হবে। দুধ কা দুধ পানি কা পানি যেটা বলে সেটা উন্মোচিত হবে। কারণ আমরা বারংবার বলছি, there are thousands of latches and lacuna in the entire investigation. যেভাবে ফিরে এলাম বিরতির পর। আর বিরতিতে যাওয়ার আগে যে খবর আপনাদেরকে দিচ্ছিলাম, সেই খবরে আবারও নজর রাখবো। আরজি করের যে এই ঘটনা, আর যাকে বিতর্কের মুখে প্রথম থেকে পড়তে হয়েছে, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ, পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, তাকে এবার লম্বা ছুটিতে যাওয়ার জন্য পরামর্শ দিলেন বিচারপতি। কিন্তু কি কারণে এই পরামর্শ দিলেন বিচারপতি, আমরা এই নিয়েই জানবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, দেখো, আজকে মামলার শুরু থেকেই কিন্তু কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের নজরে ছিল এই সন্দীপ ঘোষ। তার কারণ, বারবার প্রধান বিচারপতি প্রশ্ন করেছেন রাজ্যের আইনজীবীর কাছে যে তদন্ত চলাকালীন এই সন্দীপ ঘোষ অর্থাৎ প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা। সেখানেই সন্দেহ ওঠেন প্রধান বিচারপতি, এবং তিনি বারবার কিন্তু বলতে থাকেন যেখানে একটি ইনস্টিটিউশনের প্রিন্সিপাল, তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি। এরপরেই প্রধান বিচারপতির নজরে আসে যে তিনি পদত্যাগ করেছেন। এরপরেই তার আইনজীবী সুমন সেনগুপ্তকে প্রধান বিচারপতি বলেন যে আপনি আপনার ক্লায়েন্টকে বলুন যে আজকে বেলা 3টের মধ্যে একটি লম্বা ছুটির অ্যাপ্লিকেশন একেবারে পীযূষ, এইদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। তবে এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো আরজি করের দিকে। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে সেখানে এসেছেন। এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বলছেন তারা দেখাবো। ये रिक्वेस्ट किया है कि जल्द से जल्द अकॉर्डिंग टू द प्रोसीजर ऑफ द लॉ ये इन्वेस्टिगेशन और जो इस केस से रिलेटेड है ये जल्द से जल्द कंप्लीट करे, बट विद द प्रोसीजर ऑफ द लॉ। तो अभी भी हम और इंक्वायरी प्रोसेस में है, तो आप हमें ये अलाउड कीजिए कि हम आराम से अपने इस इंक्वायरी को कंप्लीट कर पाए। कोई रिपोर्ट आप मांगे हैं अथॉरिटी से? जी जो yes, we have asked all the report, they will submit to us. हॉस्पिटल अथॉरिटी? The hospital authority, yes, we have asked for the report, they will submit to us. पुलिस से कोई रिपोर्ट मांगे हैं मैडम? पुलिस से कोई रिपोर्ट मांगे हैं? पुलिस ने तो कल ही हमारे कमीशन में रिपोर्ट भेजा है, जो उन्होंने आज तक किया है, तो कल उन्होंने भेजा है, और हम भी आज फिर से देखेंगे उसको, और उसे पुलिस के काम के साथ साथ ही हम लोग आगे बढ़ाएंगे। मैम, अभी तक आपने जो देखा है उसमें क्या आपको लग रहा है, क्या हुआ? सिक्योरिटी लैप्सेस है यहाँ पर, सिक्योरिटी के लैप्सेस बहुत है, और अथॉरिटी की तरफ से भी उन्होंने प्रॉमिस किया है कि कर लेंगे, चेक कर लेंगे इसमें, लेकिन जैसे मैंने पहले कहा कि उनको थोड़ा समय दे दीजिएगा। लेकिन मैम, एक औरत के ऊपर अगर ऐसे अटैक होते हैं तो जैसे पूरा देश में इसके लिए आंदोलन चल रहा है, हाँ। तो उसके लिए आप लोग ने कुछ सजेशन दिए? हाँ, हमने सजेशन भी दिया है उनको, और हम लिख के भी अपने रिपोर्ट्स में बना के, ठीक से बना के हम लोग उनको
रिकमेंडेशन भी दे देंगे। मैम कहा जा रहा है एक व्यक्ति अरेस्ट हुआ है लेकिन मल्टीपल यहाँ पे अरेस्ट मतलब मल्टीपल देखिए थोड़ा समय दे दीजिए पुलिस को, पुलिस उसका इंक्वायरी मतलब इन्वेस्टिगेट कर रहे हैं और फॉरेंसिक रिपोर्ट भी कर रहे हैं। जहाँ जहाँ डीएनए मैच हो रहा है तो पता चलेगा कि कितने लोग इन्वॉल्व है उसमें, तो उसी से पता चलेगा। ऐसा कुछ बताया कि मल्टीपल लोग इन्वॉल्व थे इसके साथ? नहीं, अभी तक तो ऐसा कुछ नहीं आया क्योंकि प्रोसीजर रहता है उसके लिए, थोड़ा टाइम लगता है। सैंपल्स जो उन्होंने कलेक्ट किया है, चाहे हो सकता है कि 6 सैंपल्स कलेक्ट किया है या 4 सैंपल्स कलेक्ट किया है, तो उसके लिए थोड़ा टाइम लगता है। Madam, hospital, what steps have you asked hospital to take presently? Since you have seen the lapses, have you suggested any steps to be taken in this medical college? The Yes. students Yes, are we- agitated, they need to be diffused. I Yes. suppose We have suggested, हमने सजेस्ट किया है कि सिक्योरिटी जो एजेंसी है यहाँ पर जो काम करते हैं उनको भी सिक्योरिटी मतलब एजेंसी से उन्होंने सस्पेंड किया है जो उस वक्त प्रेजेंट है सिक्योरिटी पर्सनल उनको सस्पेंड किया गया है। और अभी हॉस्पिटल की तरफ से, अथॉरिटी की तरफ से भी उनसे फिर से बात करेंगे और इम्प्रूवमेंट की बहुत जरूरी है। वी नीड टू इम्प्रूव एवरीवेयर बिकॉज ये सिचुएशन। यस मैडम, ये जो प्रिंसिपल था उसको चेंज किया गया। प्रिंसिपल पहले कहा था कि ये जो मृतका वो मानसिक स्तर से ठीक नहीं है, और आज हाईकोर्ट में जो केस चल रहा है वो उसमें हाईकोर्ट ने प्रिंसिपल को फटकार लगाया और प्रिंसिपल की स्टेटस है उसके बारे में रिपोर्ट मांगे हैं। तो प्रिंसिपल होकर एट द अर्ली स्टेज उन्होंने ऐसा कहा था, क्या कहेंगे इस बारे में? ये बहुत अनफॉर्चुनेट है। अगर प्रिंसिपल की तरफ से ही ऐसे स्टेटमेंट आता है तो इट्स रियली shows that he is so insensitive about this matter. The accused is connected to the Kolkata police. He is a civic volunteer and he is also attached with the welfare of the Kolkata No, we won't allow this to happen. We won't allow this to happen. Actually, we have instructed the police. We have, in fact, request the police also to be very, very sensitive because this is an inhuman act. ये हमें एक एग्जाम्पल सेट करना चाहिए कि दूसरी बार हमारे सिटी में ही नहीं, हमारे देश में ये दोबारा नहीं होना चाहिए। तो इतना तो हमने पुलिस को भी रिक्वेस्ट किया है कि जल्द से जल्द और स्ट्रिक्ट टू स्ट्रिक्ट एक्शन लेना है। और पुलिस ने भी इस मैटर को रेयरेस्ट ऑफ द रेयर केस उस में कंसिडर किया गया है। will you visit the family? Will you visit the family I visited yesterday. and the spot of the incident? We will visit. मैडम, I have one question. पीड़ितों का नाम बताया गया है। पीड़ित का नाम बताया गया है। संदीप घोष ने प्रेस कॉन्फ्रेंस किया, उसमें टीम का नाम लिया है। आपको ये उसका नोटिस भेजेंगे? We will take action on that. We will take strict action on that. আপনাদেরকে এতক্ষণ সরাসরি শোনাচ্ছিলাম যে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আরজিকর হাসপাতালে আজকে এসেছিলেন। হাসপাতাল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলেছেন এবং সেখান থেকে বেশ কিছু তথ্য এবং রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছেন। অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে। তবে সন্দীপ ঘোষ যিনি আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তাকে লম্বা ছুটি নিতেই পরামর্শ দিয়েছেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি এই পরামর্শ দিয়েছেন। সন্দীপ ঘোষ যাকে ঘিরে যাকে নিয়ে একাধিক বিতর্কের সূত্রপাত হয়েছিল এবং এই আরজিকরের ঘটনা নিয়ে জুনিয়র চিকিৎসকরা বারবার সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, তার পদত্যাগের দাবি করেছিলেন তারা এবং তারপরেই ইস্তফা দিয়েছিলেন এই সন্দীপ ঘোষ। এবার তাকেই লম্বা ছুটি নেওয়ার পরামর্শ দিলেন বিচারপতি। কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি লম্বা ছুটি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমরা এই নিয়ে কথা বলবো। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি। পীযূষ, সন্দীপ ঘোষ তাকে লম্বা ছুটি নিন, তিনি এই পরামর্শ দিয়েছেন বিচারপতি, আর কি বলেছেন? দেখো, আজকে মামলা শুরু থেকেই কিন্তু প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের লক্ষ্য ছিল ওই প্রিন্সিপাল সন্দীপ ঘোষের উপর। কারণ রাজ্য সরকারকে বারবার প্রশ্ন করে যে তদন্ত চলাকালীন এই সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা। তিনি আদালত যখন জানতে পারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি, তখন কিন্তু তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি। তিনি বলেছেন যে কেন তাকে জিজ্ঞাসাবাদ করা হলো না, তিনি তো ইনস্টিটিউশনের প্রধান ছিলেন,
এরপরেই বিচারপতিকে জানানো হয় যে তিনি পদত্যাগ করেছেন। এরপরেই বিচারপতি প্রশ্ন করেন যে তিনি বর্তমানে কোথায় পোস্টিং রয়েছেন। জানানো হয় ন্যাশনাল মেডিকেল কলেজে। এরপরেই বিচারপতি তার আইনজীবী সুমন সেনগুপ্তকে জানিয়ে দেন যে আদালত মনে করছেন তার ক্লায়েন্ট অর্থাৎ সন্দীপ ঘোষের আজ বেলা 3টের মধ্যেই একটা লম্বা ছুটির আবেদন নিয়ে তার ছুটিতে চলে যাওয়া উচিত। তিনি যদি এই আবেদন না করেন তাহলে পরবর্তী সময় আদালত তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। এরপরে বিচারপতি নির্দেশ দেন কেস ডায়েরির পাশাপাশি এই সন্দীপ ঘোষের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং তার পদত্যাগপত্র আজই বেলা 1টার মধ্যে আদালতে জমা করতে হবে। তার কারণ আদালত এই প্রসঙ্গে মন্তব্য করেছে যে ওই পদত্যাগপত্রে তিনি আদালত দেখতে চায় তিনি কি কারণে পদত্যাগ করেছেন সেই কারণটি আদালত দেখতে চায় এবং তারপরেই আদালত পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করবে। একেবারেই তাই। অবশ্যই পরবর্তী সিদ্ধান্ত কি নেওয়া হয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ জানাবো তোমায়। পীযূষ কান্তি নাগ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন প্রতিনিধি, এবং এক্ষেত্রে সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, তাকেই লম্বা ছুটি নিতে নির্দেশ দিয়েছেন বিচারপতি। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখি, আরজিকরের পদত্যাগী অধ্যক্ষ সন্দীপ ঘোষ, যাকে ঘিরে জুনিয়র চিকিৎসকরাও যার ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলতে শুরু করেছিলেন, এবং এই ঘটনা ঘটে যাওয়ার পরেই ইস্তফাও দেন গতকালই সন্দীপ ঘোষ, এবং সন্দীপ ঘোষকেই লম্বা ছুটির আবেদন করতেই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। সন্দীপ ঘোষেই করা কলকাতা হাইকোর্ট অধ্যক্ষের আইনজীবীকে এই নির্দেশ দিল আদালত। বিচারপতি বলেন যে সন্দীপ ঘোষকে লম্বা ছুটি নিতে বলুন, ছুটির আবেদন না করলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। অবশ্যই এই ঘটনার দিকে তো আমাদের নজর থাকবে। এখন সময় একটা ছোট্ট বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন। আরজিকরে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনাতে এবার আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এই করা কলকাতা হাইকোর্ট, তাকে লম্বা ছুটিতে যেতে বলুন সেই নির্দেশই দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আরজিকরের পদত্যাগী প্রিন্সিপালকে লম্বা ছুটি নিতে নির্দেশ দেওয়া হয়েছে সন্দীপ ঘোষ প্রসঙ্গেই করা কলকাতা হাইকোর্ট, এবং ছুটি না নিলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাবে আদালতই, এমনই বলা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। নির্দেশ দেওয়া হয়েছে যে যদি অধ্যক্ষ তিনি এই ছুটি না আবেদন না করেন তাহলে সেক্ষেত্রে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। ছুটি না নিলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাবে আদালত, এই নির্দেশই দেওয়া হয়েছে আজ আদালতের তরফে। সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, গতকালই তিনি পদত্যাগ করেছিলেন এবং যাকে ঘিরে এই ঘটনাতে একাধিক বিতর্কের মুখে পড়তে হয়েছে, যার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল জুনিয়র চিকিৎসকরা, সেই সন্দীপ ঘোষেই এবার করা কলকাতা হাইকোর্ট, তাকে লম্বা ছুটিতে নিতে বলুন এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। বিজেপি নেতা রাহুল সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। রাহুল বাবু, সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, গতকালই তিনি পদত্যাগ করেছিলেন, আজ কলকাতা হাইকোর্ট কড়া নির্দেশ দিয়েছে, বলেছে সন্দীপ ঘোষকে লম্বা ছুটিতে আবেদন করতে হবে এবং যদি ছুটি না নেন তাহলে কলকাতা হাইকোর্ট কড়া পদক্ষেপ নেবে। কিভাবে দেখছেন হাইকোর্টের এই সিদ্ধান্ত? একদম সঠিক বক্তব্য, সঠিক সিদ্ধান্ত। তার কারণ হচ্ছে এই সন্দীপ ঘোষ দীর্ঘদিন যাবৎ ওখানে একটা মৌরসি পাট্টা চালাচ্ছে এবং 1012কে ট্রান্সফার করেও ঠিক ও তৃণমূলের শক্তির জোরে ও ট্রান্সফারকে রুখে দিয়েছে। এবং এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পেছনে ওর হাত আছে কিনা সেটাও আজকে তদন্তের বিষয় আছে। সেই কারণে আমি মনে করি আদালত যেটা বলেছে সেটা হঠাৎ কোনো কিছু সিদ্ধান্ত নয়, সমস্ত যে কেস তার বিবরণ বুঝে এবং সমস্ত কিছু দেখেই সিদ্ধান্ত নিয়েছে যে একে ছুটিতে পাঠানো দরকার। আমি মনে করি যে তদন্তের ঘেরাটোপে সন্দীপ বাবু বাদ নয়, অতএব তার বিরুদ্ধেও তদন্ত চলুক এবং দোষী প্রমাণ হলে উপযুক্ত শাস্তির ব্যবস্থা হোক। ধন্যবাদ আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে ছিলেন। সন্দীপ ঘোষই এবার কড়া কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ, যিনি গতকালই ইস্তফা দিয়েছিলেন। এই আরজিকরের ঘটনা ঘটে যাওয়ার পর থেকেই জুনিয়র চিকিৎসকরা সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, একাধিক বিতর্কের মুখে পড়তে হয় তাকে। আর সেই সন্দীপ ঘোষকেই এবার লম্বা ছুটিয়ে আবেদন করতে হবে, কড়া নির্দেশ হাইকোর্টের।
অধ্যক্ষের আইনজীবীকেই নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের তরফে, ছুটি না নিলে সন্দীপ ঘোষকে ছুটিতে পাঠাবে আদালত। এমনই নির্দেশ দেওয়া হয়েছে আজ কলকাতা হাইকোর্টের তরফ থেকে। আপনারা জানেন যে আরজি করে সেখানে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ডাক্তারি পড়ুয়াকে, জানিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে, একজনকে গ্রেফতারও করা হয়েছে। দফায় দফায় লালবাজারে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ পর্বও হচ্ছে। ইতিমধ্যেই জাতীয় মহিলা কমিশন তারাও রাজ্যে এসেছেন, আজ আরজিকর হাসপাতালে তারা পৌঁছে যান, সেখানে কথাবার্তা বলেন হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে। এবং সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ, তার ভূমিকা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল, প্রশ্ন তুলছিল জুনিয়র চিকিৎসকরাই। কর্মবিরতিতে তারা সামিল হয়েছিলেন। সেই সন্দীপ ঘোষকেই লম্বা ছুটির আবেদন করতে হবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন। শতরূপ বাবু, সন্দীপ ঘোষ আরজিকর হাসপাতালের পদত্যাগী অধ্যক্ষ, কলকাতা হাইকোর্ট বলেছে তাকে লম্বা ছুটি নিতে হবে, লম্বা ছুটির আবেদন করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। যদি তিনি ছুটির আবেদন না করেন, কলকাতা হাইকোর্টের তরফ থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কিভাবে দেখছেন হাইকোর্টের এই সিদ্ধান্তকে? কলকাতা হাইকোর্টের এটাকে অবজারভেশন যদি বলা হয়, অবজারভেশনটাকে আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আমাদের কলকাতা হাইকোর্টের কাছে আর্জি, যাকে সকালবেলা পদত্যাগ করানো হলো বা উনি করলেন আরজিকর থেকে, তাকে কয়েক ঘন্টার মধ্যে কিভাবে আরেকটি হাসপাতালের প্রিন্সিপাল করে বসিয়ে দেওয়া হলো, আরেকটি সরকারি হাসপাতালের প্রিন্সিপাল করে? কেন, কি কারণ, কি উদ্দেশ্যে? কেন আজকে আদালতকে বলতে হচ্ছে ছুটিতে যাওয়ার জন্য? তার তো সরকারি তাকে ছুটিতে পাঠিয়ে দেওয়ার কথা। কেন, কি কারণে তাকে রিইনস্টেট করা হলো? তিনি মুখ খুললে কার কার অসুবিধা হতে পারে? তিনি এমন শক্তিশালী কি করে হলেন যে এর আগে ওনার বিরুদ্ধে বহু টাকা তছরূপের অভিযোগ পাওয়া গেছে, প্রমাণিত হয়েছে, ট্রান্সফার অর্ডার এসছে, আবার সেই ট্রান্সফার অর্ডারকে থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কি নির্ভরতা আছে এনার প্রতি? তিনি কোন কোন গোপন কথা জানেন এই ঘটনায় সামগ্রিকভাবে, যার ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাধ্য হন এত সমালোচনা, এত নিন্দের সামনে ওনাকে ঘাড়ে করে বইতে। সেইটাকে নিয়েও আমার ধারণা, আমাদের দাবি, আদালত একটা তদন্তের নির্দেশ দিক। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা শতরূপ ঘোষ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। সন্দীপ ঘোষকে লম্বা ছুটির আবেদন করতে হবে, এমনই নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে। যদি তিনি ছুটির আবেদন না করেন, তাহলে কলকাতা হাইকোর্টের তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে, এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। সন্দীপ ঘোষ যেভাবে রেজিগনেশন দিয়েছেন এবং তার কাছে রেজিগনেশন অ্যাকসেপ্ট না করে যেভাবে রাজ্য সরকার তাকে আবার একটা প্রাইস পোস্টিং ঘোষের একটা, মানে তিনি রিজাইন করতে চাইলেন কিন্তু তাকে আবার কোনো একজন সরকারি কলেজের প্রিন্সিপাল বানিয়ে দেওয়া হলো, এই জায়গা থেকেও কোর্ট বিস্ময় প্রকাশ করেছেন এবং কোর্ট বলেছেন এটা চলতে পারে না। কোর্ট বলেছেন হি শুড মেক অ্যান অ্যাপ্লিকেশন ফর লিভ, যদি 3টের মধ্যে না করেন তাহলে কোর্ট কিন্তু অর্ডার পাস করবে টু দ্যাট এফেক্ট। সাবসিকুয়েন্টলি কোর্ট যেটা বলেছে, উনার রেজিগনেশন লেটার অ্যাজ ওয়েল অ্যাজ উনাকে যে অ্যাপয়েন্ট করা হয়েছে, এই দুটো কাগজ রাজ্য সরকারকে বলেছে কোর্টে প্রডিউস করতে 1টার সময় যখন কেস ডায়েরি। অবশ্যই আরজিকরের এই ঘটনার পরবর্তী সময়ে ঠিক কি কি আপডেট হয় সেই খবর তো আপনাদেরকে দিতে থাকবো। তবে এখনকার মতন এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।